চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক বক্তব্যে যেন কেঁপে উঠেছে ভারত। ভারতের শাসক দল, ভারতের বিরোধী দল, ভারতের কূটনীতিকরা সবাই একযোগে তাদের মাথায় বাস করেছে, এমন একটা অবস্থা। সম্প্রতি চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসাবে পাঠ করছেন তারা। নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে, তা নিয়ে নানান ধরনের কল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে। অনেকে ফোরকাস্টিং করছেন, কেউ প্রত্যক্ষভাবে, কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইউনূস সরকারের ভাগ্যে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিও দেখে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চীনে 4 দিনের দ্বিপক্ষীয় সফর করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রভাবশালী ভূরাজনৈতিক বার্তা দেন তিনি। চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, স্থল বিশিষ্ট সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশ তাদের জন্য প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। বিনিয়োগের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে চীনের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। 4 দিনের চীন সফরে একের পর এক কূটনৈতিক চমক দেখিয়েছেন ডক্টর ইউনূস। আর সেভেন সিস্টার্স প্রসঙ্গে সরাসরি কথা বলে তিনি বুঝিয়ে দিলেন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনূসের এই বক্তব্য ভারতের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে। তবে ডক্টর ইউনূসের বক্তব্য ঘিরে ভারতের নানা মহলে বইছে সমালোচনার ঝড়। উত্তর পূর্ব ভারতকে স্থল বিশিষ্ট বলে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর ইউনূসের সাম্প্রতিক মন্তব্যে উদ্বিগ্ন দিল্লিও। কেন ডক্টর ইউনূস উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে কথা বললেন তা নিয়ে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। ডক্টর ইউনূসের বক্তব্যের নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি। চীন সফরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার এক বক্তব্যে যেন কেঁপে উঠেছে ভারত। ভারতের শাসক দল, ভারতের বিরোধী দল, ভারতের কূটনীতিকরা সবাই একযোগে তাদের মাথায় বাস পড়েছে, এমন একটা অবস্থা। দেখেন, সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস জায়গা মতো হাত দিয়েছে। সেই জায়গাটা কি? সেভেন সিস্টার্স নিয়ে একটা বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলো হচ্ছে স্থল বেষ্টিত, অর্থাৎ ল্যান্ড লকড। সেখানে সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ওই অঞ্চলের একমাত্র উৎস বাংলাদেশের সমুদ্র অঞ্চল। তিনি বলছেন যে আমরাই ওই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এই কথা বলার পাশাপাশি তিনি বলছেন যে চীন এখানে সংযুক্ত হতে পারে এবং তাহলে এখানে কলকারখানা স্থাপন করতে পারে, এখানকার উৎপাদিত পণ্য তারা তাদের দেশে নিয়ে যেতে পারে, তাদের দেশ থেকে আবার সারা বিশ্বে তারা এটা ছড়াইতে পারে। এই যে বক্তব্যটা রাখলো যে মানে ভারতের পূর্বাঞ্চল হচ্ছে ল্যান্ড লকড, অর্থাৎ স্থল বেষ্টিত, এখানে কোনো সমুদ্র নেই, একমাত্র সমুদ্রের উৎস হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা। সেখানে এখন কেউ কেউ বলছে যে ওই ভারত ভাগের সময়
আমাদের বড় ভুল হয়েছে যে চট্টগ্রামকে আমাদের ভেতরে ঢুকাই রাখা দরকার ছিল, তাইলে আর আজকে ডক্টর ইউনূস এই কথা বলতে পারতো না। এবং এখানে বিপদ দেখছে যে এই অঞ্চলে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে আমন্ত্রণ জানাচ্ছে, এবং ভারতের তো ভয় বাংলাদেশকে নিয়ে না, ভারতের ভয় হচ্ছে চীনকে নিয়ে। চীন যদি ঢুকে পড়ে তাহলে ওই যে বলছে যে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার্স 7টা রাজ্য, তারা যে মানে ল্যান্ড লকড, তখন সত্যি সত্যি লকড হয়ে যাবে, এই ভয় তারা অস্থির। তার মানে তখন পূর্বাঞ্চলের এই রাজ্যগুলো স্বাধীন হওয়ার চেষ্টা করবে, তারা বলবে যে না, আমরা আর ভারতের সঙ্গে থাকবো না, আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র থাকবো। এবং চীনের একটা সংযোগ হবে সেখানে, পাকিস্তানের একটা সংযোগ হবে, এইরকম একটি শঙ্কায় রীতিমতো ভারত এখন তোলপাড় চলছে। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসাবে দেখছেন তারা। দিল্লি আনুষ্ঠানিকভাবে এখনো এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সন্ন্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি, এই কথাটা কেন বললেন? আচ্ছা, বিনা সিকরি ভারতের মানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, তিনি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বিনা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক, এই ধরনের মন্তব্য করার অধিকার তার নেই। বিনা সিকরি আরো বলেন, তিনি জানেন যে উত্তর পূর্ব ভারত অবিচ্ছেদ্যভাবে ভারতের অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে, এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগর দিয়ে যে তারা উত্তর পূর্ব অঞ্চলে ঢুকবে এই ব্যাপারে চুক্তিও আছে, এই কথা বলছে। ভারতের এই কূটনীতিক ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসাবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এই বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত। অর্থাৎ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন তার নিন্দা জানানো উচিত। তারা বলছেন যে পাল্টা যে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের বাইরের অংশ তো ভারতের, সুতরাং সেখানে তারা মানে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে, মানে একটা পাল্টাপাল্টি আর কি। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী ANI এর কাছে ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেন, ভারত বাংলাদেশ তৈরি করেছে, ভারত নাকি বাংলাদেশ তৈরি করেছে। আচ্ছা, এবং তা করার সময় কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। বক্সী উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে ভারতের শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে নাকি ওই আলোচনা করছে যে শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে ভারতকে শ্বাসরোধ করার চেষ্টা করছে। বক্সী বলেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি, বাংলাদেশ তৈরি করার সময় আমরা মানচিত্রগত কোনো সুবিধা নেইনি। বাংলাদেশ, চীন এবং পাকিস্তান সম্প্রতি চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলেছে। এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত এবং শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল 7টি ল্যান্ডলক রাজ্যে প্রবেশ করা উচিত। তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরো বলেন, তারা বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি, অর্থাৎ সমুদ্রের বাইরে, বাংলাদেশ অংশের বাইরে আমরা সমুদ্রের উপর তাদের টুটি চেপে ধরতে পারি। তিনি আশ্বাস দেন ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন ভারত সরকার এই নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না, সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। এমনকি ইউনূসও জানেন ভারত কি করতে চলেছে। বাপরে, তাই নাকি? নির্বাচন নিয়ে সরকারি মহলের পক্ষ থেকে যে খেলা আমরা দেখছি প্রলম্বিত করার জন্য, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিণতিটা কি হতে পারে, কি ঘটবে ইউনূস সরকারের ভাগ্যে, তা নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। মানুষের মধ্যে নানান ধরনের পারসেপশন তৈরি হয়েছে, অনেকে ফোরকাস্টিং করছেন, কেউ প্রত্যক্ষভাবে, কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে পরোক্ষভাবে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে এসে বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও সরাসরি মন্তব্য করা হচ্ছে কি ঘটতে পারে ইউনূস সরকারের ভাগ্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সাবেক মন্ত্রী, তিনি মোটামুটি সতর্ক করে দিয়ে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যাতে অসম্মানজনকভাবে বিদায় নিতে না হয় তার জন্য তারা বোঝাবে এখন। এবং এই কথাটি তিনি কাদেরকে বলেছেন? আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেছেন। কোন পর্যায়ে বলেছেন? যখন যে মুহূর্তে ডক্টর মঈন খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যুক্তরাষ্ট্রের
বিশেষ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। তিনি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছেন সেটা একটু বলিনি। তিনি বলছেন যে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে সবাই একমত হয়েছে। নির্বাচন ডিসেম্বরের পর গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, জটিল হয়ে উঠবে, বাংলাদেশের মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হবে। এর অর্থ কিছু অস্থিরতা তৈরি হতে পারে। সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করব। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো গত কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি মন্তব্য করলেন যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। তিনি সবসময় সম্ভাবনার কথা বলছেন, যদি এর আগে মাঝে মাঝে একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে। আবার তিনি ঘুরিয়ে জুন পর্যন্ত টেনে নিয়ে আসলেন। এই যে নানান ধরনের ধোঁয়াশা, সেই জায়গা থেকে ডক্টর মঈন খানের এই বক্তব্য খুবই সময়োচিত। ডক্টর মঈন খান পোরখাওয়া রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি হুটহাট কোনো মন্তব্য করেন না, আমি তাকে যতটুকু ব্যক্তিগতভাবে চিনি। আর আমাদের মতো সাধারণ মানুষরা এটুকু আশঙ্কা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়টা সম্ভবত সম্মানজনক হবে না। এ কথাও তো বলা হচ্ছে নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, সেটি যখনই হোক না কেন, ডিসেম্বরে হোক বা আগামী বছর জুনে হোক, ডক্টর ইউনূস সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে কিনা সেটি নিয়েও নানান ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, সন্দেহের সৃষ্টি হয়েছে। তখন যেভাবে খেলাগুলো চলছে, নানানভাবে বক্তব্যগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো ধরনের রোডম্যাপ তৈরি হয়নি, রোডম্যাপ আমাদের সামনে প্রকাশ করা হয়নি। এবং বিশেষ একটি রাজনৈতিক দলের জন্ম দেওয়া এবং সেগুলোকে নার্সিং করা, সেটি মোটামুটি ফুলে ফেপে পরিপুষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এটি তো এখন ওপেন সিক্রেট। সেই জায়গা থেকে মানুষের মধ্যে যে পারসেপশনগুলো তৈরি হচ্ছে অমূলক কিছু নয়। তবে পাশাপাশি একটি কথা একটু বলে নেওয়া ভালো, এই যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে গেলেন ডক্টর মঈন খান, এখন সেখানে অবস্থান করছেন, এটিও নিশ্চয়ই সমীচীন নয় কারো কাছে, আমাদের কারো কাছে। আমরা এগুলোকে আসলে মেনে নিতে পারি না। যতই বলুন যে না নির্বাচন হওয়ার জন্য বা উপায় না দেখে বিদেশের দ্বারস্থ হতে হয়, কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারছি না। এর জন্য দায়ী কারা বা কে, এগুলো আমরা বুঝি। যে যায় লঙ্কা সে হয় রাবণ, যে দলে ক্ষমতা থাকুক। আর এখন তো কোনো দল নয়, একটা অনির্বাচিত কিছু প্রতিনিধি একটা অনির্বাচিত সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন, তারা যে খেলাগুলো খেলছেন, তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, মনে হচ্ছে ঝানু রাজনীতিবিদ, তাদের প্রত্যেকেরই একটি রাজনৈতিক দল রয়েছে, তারা সবাই মিলে এই সরকার গঠন করেছে। সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ বলতে পারেন হ্যাঁ ঠিক আছে, কী করবে, মার্কিন কর্মকর্তাদের কাছে বলবে না তো কী করবে। এবং মার্কিন বা যুক্তরাষ্ট্রের একটি খেলা যে এই নির্বাচনে থাকবে এটি স্পষ্ট করে বলা যায়। এবং আমি যাদের সঙ্গে কথা বলেছি, অনেক বিজ্ঞজন, তারা মনে করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না গণঅভ্যুত্থানে, কিন্তু সবসময় আমার কাছে মনে হয়েছে যুক্তরাষ্ট্র একটা প্লট নির্মাণ করেছে, সেইগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। আমরা এই যে যুক্তরাষ্ট্রকে খেলার সুযোগ করে দিই, চীনকে খেলার সুযোগ করে দিই, ভারতকে খেলার সুযোগ করে দিই, এর দায় তাদের নয়, তারা তাদের প্রয়োজনে খেলবেই, তাদের জন্য বাংলাদেশ উর্বর ভূমি হয়ে উঠেছে, কিন্তু সুযোগটা তো আমরা করে দিচ্ছি। এবং একই সঙ্গে একটি প্রশ্ন এখন অনেকের মুখে, আমার কাছে তো রয়েছেই, একটা বিশাল একটি রহস্য, এই সরকারের শক্তিটি আসলে কে বা কারা? চীন, পাকিস্তান, ভারতের তো আওয়ামী লীগের পক্ষে খেলবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এই সরকারের পিছনে কে? সিআইএ, যুক্তরাষ্ট্রের অথবা ডিপ স্টেট নিয়ে যারা খেলা করে, তাদের কোনো একটি বিশেষ শক্তি এই সরকারকে টিকিয়ে রেখেছে বা মদত দিচ্ছে? নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আছে, কিন্তু এক্সাক্ট আসলে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না যে এই সরকারের শক্তিটি আসলে কি। আমি আজও কারো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি, এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবোই। শুনেছেন কাঁঠাল রানীর আস্ফালন? এই কাঁঠাল রানী মাতারি গণখুনি 32 নম্বর জয় বাংলা করেছে, জানিস তো? টুঙ্গিপাড়া জনগণ উঠে দিবি এয়ারফোর্স দিয়া বোম্বিং কইরা, লিগাল বোম্বিং। 32 নম্বর তো মাটির সাথে মিশানো হয়েছে, আর টুঙ্গিপাড়া গর্ত হবি, গর্ত গর্ত। ওটি পানি জমলে না, ওর মধ্যে মাগুর মাছ চাষ করবো, এই যে মাগুর মাছ ছেড়ে দেবো, ওরে ছেড়ে দেবো, সাঁতার কাট পিয়ার চিক করে দিবি, এই কইয়া। মরে নাই, আমি মরি নাই, বঙ্গবন্ধু মরে নাই, আমি বঙ্গবন্ধু তোরে মায়ের জোরে পুটকি ঢুকাই দেবো আমি। হাসিনা ইনকা হুঙ্কার দেওয়ার সাহস কেমনে পায়? কারণ ইন্ডিয়া প্লাস ওয়াকার আর বিএনপি
চুক্তি করেছে হাসিনার দলকে নির্বাচনে আনবি, তারপর এই টার্মে তারা বিরোধী দল বানাবে আওয়ামী লীগকে, বিএনপি তো লেজে গবরে করে ফেলবে প্রথম টার্মে, তাইলে পরের টার্মে কনফার্ম পাওয়ারে আসবে আওয়ামী লীগ, তারপরে কি করবি সেটা তো কইলই, উই এটা সালসা খাইছে, ইন্ডিয়ান সালসা, এই সালসা খাইয়া হুঙ্কার দিতেছে। বিএনপি নিয়ে কিছু কভার চাই না, ঝাঁপে পড়ে একেবারে আমার উপরে বিএনপির লোকেরা, এইভাবে ঝাঁপে পড়তো আওয়ামী লীগ, হিন্দুত্ববাদী, বাঙ্গু প্রগতিশীল আর বামেরা আমার উপরে, সেদিন বাগে খাইছে। কিন্তু আমি তখনই কইছিলাম বিএনপির মধ্যে একটা প্রগতিশীল বিএনপি আছে, ওই প্রগতিশীল বিএনপি খাবি বিএনপি, তাই হচ্ছে। হাসিনা যে জয় বাংলা হয়ে যাবে এটা খুব শীঘ্রই হবে, অকস্মাৎ হবে, এটা কে বলছে, বারবার কে বলছে এই বান্দা, কোনো জ্যোতিষীর অঙ্ক কইসা না, এটা পলিটিক্যাল ইনটিউশন, রাজনীতির গন্ধ বোঝা, বাতাসে আপনি রাজনৈতিক পরিবর্তনের গন্ধ পান। আমরা নিয়ে সেই সময় বিএনপির লোকেরা পর্যন্ত বলতে আমি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলাই দিই, হাসিনা যে বারুদের উপরে বসে আছে, যে কোনো সময় যে কোনো স্ফুলিঙ্গের ছোঁয়ায় বিস্ফোরিত হবে, এটা বোঝার জন্য রাজনৈতিক দৃষ্টি লাগে, পলিটিক্যাল উইজডম লাগে। স্ফুলিঙ্গ কখন লাগবে আপনি সেটা বলতে পারেন না, কিন্তু বারুদে আগুন যে লাগবেই সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন। সেই ইনটিউশন থেকে, সেই বুঝ থেকে, সেই আক্কেল থেকে আমি মনে করি বিএনপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, যদি না সে নিজের রাজনৈতিক লাইন বদল না আনে। আরো স্পষ্ট করে বলি, বিএনপির ভারতমুখী লাইন যদি তারা না ছাড়ে, তাহলে ক্ষমতা আসা তো দূর কি বাত, দলটিকে কিনা দেখেন। অনেকে বলবেন কে আসবে, ভাইজান কেউ কখনো আসিফ নাহিদদের নাম জানতো জুলাই, জানতেন না, জাতীয় নেতা হইয়া গেল, এখন সেজন্য জিগান না, যদি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ না থাকে তাহলে কে আসবে। নেতা উত্থিত হইতে টাইম লাগে না। 1975-এর 6 নভেম্বর কারো কল্পনাতে ছিল জিয়া আগামীকাল রাষ্ট্রপ্রধান হবে, আগস্ট মাসে 5 তারিখে কেউ জানতো যে প্রফেসর ইউনূস 7 মাসের মধ্যে অতি জনপ্রিয় একজন রাষ্ট্রপ্রধান হবেন বাংলাদেশে। ইতিহাস তার নেতা তৈরি করে, নেতা তৈরি থাকে না, রাজনৈতিক দলও তৈরি থাকে না। সাধারণত দেখা যায় তৈরি রাজনৈতিক দল রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে না। 24-এর বিপ্লব তার সাক্ষী। যাই হোক, এবার আসেন বিএনপির রাজনৈতিক কৌশল আর তার প্রতিক্রিয়া নিয়ে আলাপ করি। এই যে এত ঘটনা ঘটতে যাইতেছে, তার প্রতিক্রিয়া বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়েছে কচু খেতিরা। কচু খেতি কারা জানেন না? কচু খেতিদের আজকে ধর্ম না, পিনাকি যারা সুইসে তারা জয় বাংলা করতে পারে নাই এমন উদাহরণ আছে, কিন্তু বেশি না, অল্প। কচু খেতিদের জয় বাংলা করাটা 1-2 এর ব্যাপার। জয় বাংলা করতে বেশি জিনিস লাগে না, যা লাগে অলরেডি হাতে আছে, টাইম মতো ধর্ম। কচু ক্ষেতের কচু ঢুকাই দেবো একেবারে। কচু খেতে চিনিচ্ছেন না? কচু ক্ষেত আমাদের আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআই এর অফিস। এই কচু ক্ষেতের কিছু টাকা খাওয়া ফেসবুকার আছে, অনুসন্ধানী সাংবাদিক আছে, ওদের লাগাই দেওয়া হয়, ওয়াকারের কেউ কিছু কইলেই বুঝাও। এই ডিজিএফআই এর ভাড়া খাটা মালগুলোর কচু খেতে বলা হয়। মনে রাখেন, আজ যেহেতু ধরিচ্ছি না, আসেন অন্য আলাপ করি, বিএনপির রাজনীতি আর তার ভবিষ্যৎ নিয়ে আলাপ করি। মঈন সাহেব আমেরিকাতে গেছেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে, রাগ ঢাক কইরে না, পত্রিকাতে আসিছে, খবর আসিছে। কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বলছিলেন আমরা ভারতের পক্ষেও না, পাকিস্তানের পক্ষেও না, আবার আমরা আমেরিকার পক্ষেও না, ইংল্যান্ডের পক্ষেও না, আমরা বাংলাদেশের পক্ষে। বুঝলাম। তো এখন আমেরিকার যেতেছেন কেন বাংলাদেশ নিয়ে আলাপ করতে? মানে আমেরিকার সাথে বাংলাদেশের ভাগ্য নিয়ে আলাপ করতে হবে কেন? পত্রিকায় কইতেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত মঈন খান বলেন। তারপরে কিবা কইছে আর কি, ইংরেজিতে কইছে, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে। বাংলাদেশ পরিস্থিতি মানে কি? মানে বাংলাদেশে কি হয়েছে যাতে আমেরিকার সাহায্য লাগবে। এখানে রয়টার্সের ব্যাপারটা বলি, এটা রয়টার্সে ছাপা হয়েছে, বুঝছাও? এটা দেখান এডিটর সাহেব, এটা রয়টার্স দিল্লি, ভালো করে দেখা দেন এডিটর সাহেব, আসল রয়টার্স না, এটা রয়টার্স দিল্লি। এখান থেকে রুমা পাল বলে একজন ছিল, হাসিনার ফেসিবাদকে সার্ভিস দিয়ে গেছে, এইটা রয়ের মাউথপিস। সে বলতেছে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তাই না? কইতেছে অ্যান আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট led by Nobel Peace Prize laureate Mohammad Yunus has been running the South Asian country of 173 million since August after deadly student-led protest forced Prime Minister Sheikh Hasina, a long-time India ally, to flee to New Delhi. মানে হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আনইলেক্টেড, অনির্বাচিত। দেখলেন তো? এইবার শোনেন মির্জা ফখরুল কইতেছে আনইলেক্টেড সরকার আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেছেন কেমনে রয়ের মাউথপিস রয়টার্স দিল্লি আর মির্জা ফখরুলের কথা একই হইয়া যায়, একই জায়গা থেকে আসে জিনিসগুলো। অবাক লাগে না আপনাদের? কিভাবে ইন্ডিয়ার ইনক্লুসিভ ইলেকশন আর ওয়াকারের ইনক্লুসিভ ইলেকশনের কথা একই হইয়া যায়, দেখি চাও? তো মির্জা ফখরুল আরো কিছু কথা কইছে, আসেন শুনে দেখি। সে কইতেছে ইলেক্টেড সরকার হলে সেটা শক্তিশালী সরকার হবে, নির্বাচন হলেই জনগণের সমর্থন পাবে, সেই সরকারটার শক্তি আর আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। খারাপ মির্জা ভাই, হাসা লাগবে। আমি না ঘোড়ায় হাসতেছে। শুনেন হাসিটা শুনেন। শুনেছেন? আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় আসে। নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয়, তাহলে সাত্তার সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এরশাদ ক্ষমতা নিল কেমনে? নির্বাচিত সরকার ছিল না, মেলা ভোট পাইছিল। খালেদা জিয়া প্রথম টার্মে হাসিনার দল 180 দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে? ইলেক্টেড সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার। 111 হইলো কেমনে? কার ক্ষমতা থাকার টাইমে? বিএনপি ক্ষমতা থাকার টাইমে না? নির্বাচিত সরকার ছিল না, ঠেকাতে পারলেন না কেন? 64 জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন? জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল? ওনার সরকার কি দুর্বল ছিল? হ্যাঁ, যখন ইলেকশন করেছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন। আর রয়টার্সরা বলি, শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের? নেহরু কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল 1947 থেকে 1951 পর্যন্ত? লেনিন কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? মাও সেতুং কি ইলেকশন করে ক্ষমতা নিছিল? বাংলাদেশের ইলেকশন নিয়ে এত মাথা ব্যথা কেন তোদের?
সরকারের বৈধতার জন্য ইলেকশন জরুরি না। ক্ষমতাকে অভিষিক্ত হইতে হয় জনগণের ভালোবাসায়, সমর্থনে। 1975-এর 15ই আগস্টে সোহরাওয়ার্দীর বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে জনতা পথে নামে আসা অভিষিক্ত করেছিল নতুন ক্ষমতাকে। প্রফেসর ইউনূস ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে। উনি জনতার রক্তে, কান্নায়, ত্যাগে, ভালোবাসায় অভিষিক্ত। উনি আমাদের সুপ্রিম কমান্ডার, উনি আমাদের রাষ্ট্রের অবিসংবাদিত নেতা। তো এই রয়টার্সের প্রতিবেদনে বিএনপি কইছে নির্বাচন ডিসেম্বরে পরে গেলে অস্থিরতা তৈরি হইতে পারে। হ্যাঁ, সতর্ক করিছে নাকি? বিএনপির লোকেরা একটা কাটপিস করে আমার ভিডিও বানিয়েছে আমার বক্তব্য নিয়ে, যে আমি কইছি বিএনপি একটা গণতান্ত্রিক রাজনীতি করা দল, নির্বাচন তো চাইবেই। কথা সত্য, আমি এটা বলছি, কথাটা আমি এখনো বলি। বিএনপির নির্বাচন চাওয়াতে তো কোনো সমস্যা নাই, আমার কারোই নাই। আমার সাথে শয়তানি করিবেন না, ইনকে কইয়া শয়তানি করলে কিন্তু শয়তানি আন্দাই দেবো পিছন দিয়া। আমি এখনো সেটা বলি যে নির্বাচন চাওয়ার অধিকার আছে বিএনপি। নির্বাচন চাওয়ার জন্য আপনার কোনো সমালোচনা করি নাই। সমালোচনা করেছি আপনারা সংস্কার চাইতেছেন না, এমনকি বলতেছেন এই সরকার সংস্কার করলে সেটা ছুঁড়ে ফেলাই দেবেন। আপনাদের চাওয়া শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। বুঝাই বলি, বিএনপির সাথে কেন আমাদের বিরোধ? নির্বাচন নিয়ে। ক্ষমতা খুব আকর্ষণীয় জিনিস, একদম সেক্সের মতো, বুঝছাও। কিন্তু ক্ষমতার সেক্সের মধ্যে মিল কি জানেন? মনের একটা দেওয়ানার বিষয় থাকে দুই ব্যাপারেই। দুইজনের মনের মিল হইতে হয়, তাইলে শারীরিক সম্পর্কটা মধুময় হয়। এই সম্পর্কের মধ্যে কমিটমেন্টটা গড়ে ওঠে মন দেয়া নেওয়ার মধ্যে দিয়ে, যারা আমরা প্রেম বলি। শুধু শারীরিক সম্পর্কটা হইতেছে নির্বাচন আর ক্ষমতা, আর রাষ্ট্রের সংস্কার হইতেছে সেই প্রেমের মতো দেয়া নেওয়ার সম্পর্ক, যেটা আপনার পূরণ করতে হবে। কারণ রাষ্ট্রের সংস্কার এই জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। নির্বাচন তো কোনো দফাই ছিল না, নির্বাচন ছিল 9 দফায়, নির্বাচন ছিল না। ওই 9 দফায় ছাত্র সংসদ নির্বাচন ছিল, ওইটা তো আপনি আবার করতে চান না, কারণ আপনার ছাত্রদল হারবে। আপনি সেই শয়তান ডাকাত যারে অসহায় নায়িকা বলে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না, আর আপনি কইয়া হাসি দিয়া কইতেছেন। আমি তো ওইটাই চাই। আপনাদের ভাষাও তাই ডাকাতের মতো, বাপ বাপ করে নাকি নির্বাচন দেবে প্রফেসর ইউনূস। আপনি চান হাসিনার রাষ্ট্র ঠিক একই রকম থাকুক, কারণ এইটাই ইন্ডিয়ার প্ল্যান। ইন্ডিয়ার রাজনীতি মানুষ বুঝে, বোকা না মানুষ। মানুষ তো বেকুব না। রাস্তায় নামার ভয় দেখান, হ্যাঁ নির্বাচন চান, রাস্তায় নামে দেখেন আপনার কর্মীরা নামে কিনা দেখেন, কত দ্রুত মাঠের মত পাল্টে গেল। দেখেন, টের পাইছেন? সারা দেশের মানুষ চাইতেছে প্রফেসর ইউনূস আরো বেশি সময় থাকেন যেন। প্রফেসর ইউনূস যদি এখন বলে আমি চললাম, মানুষ রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করে ওনার পথ আটকাইবে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামলে পাবলিকের মাইর এটা মাটিত পড়বে না। ওইটা বাকশালীর বাচ্চা ফজলুরে জানাই দেন। এটা তো এপ্রিল, মে, জুন, জুলাইয়ের শেষে দেখেন আপনার দলের পিছে কেউ নাই, আপনারা একা হইয়া পড়ছেন। আপনার দলের নেতা কর্মীরা ইন্ডিয়ান ডিসপেন্সারির দায় নিতে চাইবে না, চাওয়ার কথাও না। আপনাদের দলের অনেক স্পিরিটেড কর্মী দল ছাড়ছে, আপনাদের খোঁজ খবরই নাই। আমার কাছে আছে, আরো ছাড়বে সামনে। আমি যে ফর্মুলা দিছি ট্রানজিশনাল গভর্নমেন্টের, একমাত্র সেটাই আপনাদের দল আর রাজনীতিকে বাঁচাইতে পারে। দেরি করলে আপনাদের লস, কারণ আপনাদের বার্গেন করার ক্ষমতা কমে যাবে। প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, এই জন্য না যে উনি ক্ষমতায় থাকতে চান, বরং এই জন্যে জনগণ ওনাকে চায়। জিয়ার পরে উনি দ্বিতীয় জনপ্রিয়তম রাষ্ট্রনেতা এখন পর্যন্ত, এটা মাথায় রাখেন। আমার প্রস্তাব মাইনে নিলে আপনাদের লাভ, যদি বলেন আমি এটা নেগোসিয়েশন করে দিতে পারি সব স্টেক হোল্ডারদের সাথে, নয়তো নিজেরা করেন। আর যদি এটা না করেন কি হবে আমি স্পষ্ট দেখতে পারতেছি। যেমন হাসিনা ভবিষ্যৎ দেখেছিলাম যে এরকম একটা গণভোট হবে জিয়ার মতো, বুঝছাও। এইটা সাহেব দেখেছেন, আজকার বেশি কইলাম না, আমি তা এটা কয়ে দিতে পারবো কি ঘটবে বা কি ঘটতে যাচ্ছে। এবার আসেন বিএনপির আর একটা ভয় নিয়ে কথা বলি। মির্জা ফখরুলের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা ভাইরাল বক্তব্য দেখে আসি। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনারা বলবেন এটাকে, যেটা গ্রহণযোগ্য। আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। মির্জা ফখরুল বলতেছে হলুদ মিডিয়ার এথিক্স আছে, সোশ্যাল মিডিয়ার এথিক্স নাই। হলুদ মিডিয়ার এথিক্স আছে মির্জা ভাই, তা ঠিক। আমরা তো হাসিনার প্রেস কনফারেন্স দেখতাম, তাই না? এথিক্স তো দেখতাম ওইটি। যারা 111 ঘটালো মিডিয়া থেকে, এথিক্স তো দেখছি, তাই না? ওইটি যারা ফাঁসিবাদের বয়ান উৎপাদন করলো, এথিক্স তো দেখছি ওদের, তাই না? মিডিয়ার এথিক্স তো দেখলাম। যারা 21 আগস্ট গ্রেনেড হামলার সময় এটা বিএনপির কাজ বলেছিল, এথিক্স তো দেখলাম। তারেক রহমানকে ডেমোনাইজ করে শয়তান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য দিনের পর দিন প্রচারণা চালাইছে, খুব এথিক্স না? হ্যাঁ, বিজেএফের পাঠানোর টেক্সট ছেপে দিছে মিডিয়াগুলা, খুব এথিক্স না? স্বীকারও করেছে আবার মাহফুজা নাম। জঙ্গি নাটক সাজাইতো প্রথম আলো, ডেইলি স্টার, খুব এথিক্স। পুরে আমার এথিক্স মারানি রে। কালবেলা সম্পাদক যে আয়না ঘরে যায় আলেমদের টর্চার করার সময় ইন্টারোগেট করার টাইমে হাজির থাকতো, সেটা খুব এথিক্স না? আপনার এথিক্সের টিকি বান্ধা তো চিন্ময় প্রভুপাদের সাথে। মির্জা ভাই মির্জা আব্বাসকে গালি দিছে শোরে বাচ্চা বলে, তাই খুব ঘোষাইছেন। আপনি রাজনীতি করতে আসবেন, গালি খাবেন না? তাহলে মাস্টারি করেছিলেন, ওটাই করেন। ওবামাকে ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশ্যার ছেলে বলে গালি দিছিল, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোককে বেশ্যার ছেলে বলে গালি দিচ্ছে, ওবামাকে সহ্য করতে হয়েছে। আপনারাও গালি খাবেন, সহ্য করতে হবে। না সহ্য করতে পারলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকেন। চিন্ময়ের সাথে তো খাতির আছেই। সোশ্যাল মিডিয়া নিয়ে উনি খুব বিলা, কারণ উনি জানেন ওনার ক্ষমতায় গিয়া এই সোশ্যাল মিডিয়ার তোপ সহ্য করতে পারবেন না। সকাল সন্ধ্যা ঠাপ খাবেন খালি সোশ্যাল মিডিয়ার। ওনারা সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখেছেন, তাই সোশ্যাল মিডিয়ার মুখ বন্ধ করতে চাচ্ছেন। ওনারা দেখেছেন ওনাদের নির্বাচনের বয়ান সোশ্যাল মিডিয়ায় জয় বাংলা করে দেওয়া হয়েছে কয়েকদিনে। আবার কইছেন সোশ্যাল মিডিয়া কুতুব আবিষ্কার হয়েছে। শুনেন, সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় জান না। তাদের ভাষা,
তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তার গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চায় না বেরোতাম। কেন মির্জা ভাই কুতুব দেখে ডরাইছেন? আপনারা লড়াই করেছেন না কইছে? শোনান, আবার শোনান, এইটা সাহেব নাকি লড়াই করেছে বাংলাদেশের স্বার্থ নিয়ে। কারণ এই বিএনপি একটা দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারাই সবসময় আপনার সে রক্ষা করেছে বিপক্ষে। বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। গপ্প মারান, দেশকে উদ্ধার করেছেন, গপ্প মারান। ছাত্ররা রুখে না দাঁড়ালে আমাদের আজকাল শুনতে হইতো ঈদের পরে তীব্র আন্দোলন করে তুলব। হ্যাঁ, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকাইছিল। 2018 সালে নির্বাচনে গেলেন, ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না আওয়ামী লীগের বিরুদ্ধে। পিটাইলো, মাঠ ছেড়ে হাঁপালাইলেন আপনারা। 2023-এর 28 অক্টোবর প্রাণের ভয় রুখে দাঁড়াইতে পারেন না। আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে, আবার এখন হারকিউলিস হয়ে গেছে মির্জা আব্বাস, প্রাণের ভয় দাঁড়াইতে পারে নাই। আপনার দলের কর্মীরা জান দিছে, ঘুম হয়েছে, জেলে গেছে, দেশ ছাড়া হয়েছে, আপনারা আরামই ছিলেন নেতারা, কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। 5ই মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন। ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা। আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন। ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চোপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন, আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। ওই 5ই মে হাসিনার পতন হয়, যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন, কোনোদিন সরি বলেন নাই। মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন, আজ আসছেন কুতুব বলতে। আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি, দিনের পর দিন বয়ান তৈরি করছি, একের পর এক। আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই। রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালাই গেছি দিনের পর দিন, খায়া না খায়া। আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে, আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে হাসিনার আমলে। এখন কুতুব বলেন আমাদেরকে। পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না, বুঝছাও? সময়ের স্রোতে সবকিছু বদলায়। আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে, তারা সেটা মেনে নিতে পারে না। সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায়, তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে ওঠে। আপনারও ভিত্তি ক্যাপে উঠছে। সত্যের মুখোমুখি হইতে সাহস লাগে মির্জা ভাই, আর সেই সাহসের অভাবেই মুখ খারাপের অভিযোগ তুলেন আপনারা। যারা বছরের পর বছর জনগণকে শুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা, তাদের শুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা, খুবই ন্যায্য কথা। পরিবর্তন যখন দরজায় করা নাড়ে, তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রাইছিল, তাদের আরাম আয়েশের পৃথিবী কাইপা উঠে। তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে। আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে। আপনাদের অন্যায় আর ভণ্ডামির বিরুদ্ধে কেউ কথা বলবে না, মুখ খারাপ করবে না, কিন্তু দুনিয়া বদলায় গেছে। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন, প্রত্যেকটা প্রতিবাদ জোরালো। এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না, বরং তাদের আসল চেহারা দেখায় দেয়। আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে, আরামদায়ক জীবনের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যাদের সবসময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ, আজকে তাদেরই মুখোশ খুলে গেছে একেবারে। সোশ্যাল মিডিয়া সেই আয়না যেখানে জনগণের ক্ষোভ প্রতিফলিত হয়, আর সেই আয়নায় নিজেদের কদর্য চেহারা দেখা আপনারা উন্মাদ হয়ে উঠছেন। আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন, সেটা ভেঙে যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে। মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই। নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে, কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না। সমাজের মুখ বন্ধ করার দিন শেষ। এখন শোরদের আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের, তাই চিৎকার করে বলেন মুখ খারাপ, মুখ খারাপ। ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না, 70 দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না। এখন সময় কাজ কইরা দেখানোর, সমাধান দিয়া দেখানোর সময়। আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনা নেওয়ার। ক্ষমতা, দম্ভ আর ভণ্ডামি দিয়ে আর কতদিন টিকবেন? পরিবর্তনের হাওয়া চলমান, রুখে দাঁড়ানোর সাহস যাদের আছে, তাদের কণ্ঠ চিরকাল উচ্চারিত হবে। এই চিৎকার, এই আর্তনাদ, এইটাই সেই ভেঙে যাওয়া দুনিয়ার প্রতিধ্বনি। আর এই প্রতিধ্বনি বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙে পড়বে, আর সেইখান থেকে বেড়ে আসবে এক নতুন বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।